আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশনটা। ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি ওটাতে চলে যাই আর আলোচনা শুরু করি। এক মিনিট। প্রথমেই আমরা সরাসরি চলে যাই ইউনিট 1, যেটা কিনা আলোচনা করছে হিস্ট্রি অফ সাইকোপ্যাথোলজি। অ্যাকচুয়ালি এই এমপিসি 11 আপনাদের সঙ্গে আমার 12টা ক্লাস আছে। এমপিসি 11, 12 বা 13কে কাভার করব। প্রত্যেকটা পেপারের জন্য আমরা এখানে 4 ঘন্টা করে সময় পাবো, 1 hour ইচ ডে। তো আজকে আমরা এমপিসি 11 এর ব্লক 1 এটা আমরা কাভার করব, এবং যদি সময় থাকে তাহলে একটুখানি ব্লক 2 ছুঁয়ে নেব, কারণ এখানে 5টা ব্লক আছে, আমাদের 4 ঘন্টার সময়। হিস্ট্রি অফ সাইকোপ্যাথোলজি যদি আমরা ডিসকাস করি, আমরা প্রথমেই যে জিনিসটা পাবো সেটা হচ্ছে বিলিফ ইন সুপারন্যাচারাল। অর্থাৎ আজকের দিনেও আছে, আগে তো ভীষণভাবেই ছিল, মনে করা হতো যে এটা একটা কিছু অলৌকিক শক্তির ফলে এই মানসিক সমস্যাগুলো তৈরি হয়। এটা স্ট্রং বিলিফ যে আমার যে বিহেভিয়ার বলুন বা চিন্তা বা ইমোশন যাই বলুন না কেন, those are controlled by some agents situated outside our bodies and environment. সেখানে আমরা ঈশ্বর এবং শয়তান দুজনেরই কনসেপ্ট পাচ্ছি, ডিভিনিটিস, ডেমনস এবং আত্মা, স্পিরিটস, সেটা সম্পর্কেও একটা কনসেপ্ট পাচ্ছি, যেখানে মনে করা হচ্ছে যে এই সমস্ত এজেন্টগুলো I am not hurting anybody's cultural background, কিন্তু মানে আমি জাস্ট চেষ্টা করছি একটা, যেহেতু এটা একটা সায়েন্স, আমার কাজ হলো এটাকে একটা নিউট্রাল ওয়েতে বলে, যতটা সম্ভব। তো মোদ্দা কথা যেটা দাঁড়িয়েছিল যে আমাদের দৈহিক বা মানসিক অবস্থার সঙ্গে কিন্তু আমাদের মানসিক অসুস্থতার কোনো যোগ নেই। এটা নিতান্তই একটা দৈব ব্যাপার। সেখানে ভগবান থাকতে পারেন, শয়তান থাকতে পারে, সেখানে বাইরের সমস্ত ন্যাচারাল এজেন্ট থাকতে পারে, যেমন চাঁদ, সূর্য বা কোনো ম্যাগনেটিক ফিল্ড, এগুলো তাদের কারণেই আমাদের এই মানসিক অসুস্থতা। এটার একটা এক্সটেনশন এখনো আপনারা দেখতে পান গ্রামেগঞ্জে, যেখানে মনে করা হয় ভূতে ধরেছে, ওঝা আসে ভূত ছাড়ানোর জন্য, এবং বিভিন্ন ধরনের পুজো আচ্ছা এরকম ব্যাপার হয়। এরকম অনেক আমরা জানি, অনেক ট্রাইবস আছে, জনজাতি আছে, যারা এখনো নিজেদেরকে এরকম একটা জায়গায় রাখে। কিন্তু সিভিলাইজ সোসাইটিতে কি হলো, ইমার্জেন্স অফ বায়োলজিক্যাল সায়েন্স একটা ঘটলো, যেখানে বডিলি ফাংশন এবং স্ট্রাকচারের ওপর একটা ফোকাস এলো। তখন মনে করা হতে লাগলো যে এভরিথিং ইজ জেনারেটেড উইদিন আওয়ার বডি, আমাদের শরীরেই তার উৎপত্তি আছে। এবং সেই দিক থেকে দেখতে গেলে এই মডেলটা আমাদের
মানসিক অসুখগুলোকে অ্যাকচুয়ালি একটা শারীরিক অসুখের জায়গায় নিয়ে যায় এবং বলে যে বায়োকেমিক্যাল ইমব্যালেন্সেস হওয়ার ফলে এই রোগগুলো হয়। আমি জানি না আপনাদের মধ্যে কতজন মুন্না ভাই, লাগে রহো মুন্না ভাই দেখেছেন। মুন্না ভাই সিরিজের সেকেন্ড সিনেমা ছিল, সেখানে মুন্না ভাই মানে সঞ্জয় দত্ত যে রোলটা করছিলেন তিনি হ্যালুসিনেট করতেন রিগার্ডিং দ্য প্রেজেন্স অফ গান্ধীজি। সব জায়গায় গান্ধীজিকে দেখতে পেতেন অ্যান্ড অল। উনি প্রথমে ভেবেছিলেন যে উনি সত্যি দেখতে পাচ্ছেন, কিন্তু তারপর উনি এটা বুঝলেন যে অ্যাকচুয়ালি ইট ইজ আ কাইন্ড অফ হ্যালুসিনেশন। এবং উনি ওনার যে অ্যাসিস্ট্যান্ট যে বন্ধু তাকে বলছেন যে ডাক্তার कहता है कि मेरे दिमाग में केमिकल लोचा हो गया। মানে জিনিসটা শুনতে যতই হাস্যকর হোক বা যতই লাইট টোনে বলা হোক জিনিসটা, ব্যাপারটা ওই বায়োকেমিক্যাল ইমব্যালেন্স, সেটাকেই কিন্তু একটা সহজ সরল ভাষায় ওখানে ওই মুভিতে প্রেজেন্ট করা হয়েছিল। নেক্সট যেটা এলো সেটা হলো সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ, যেখানে এটা মনে করা হতে লাগলো যে শুধুমাত্র শারীরিক জায়গাটা দিয়ে আমি একটা মানুষকে তার অসুস্থতাটাকে, মানসিক অসুস্থতাকে আমি বুঝতে পারবো না। এবং আপনারা যদি পরবর্তীতে হেলথ সাইকোলজি সম্পর্কে কিছু পড়াশোনা করে থাকেন, জানি না সেটা কেমন ভাবে কিরকম ভাবে পড়েছেন বা পড়েননি, হোয়াট এভার, সেটা কোনো অসুবিধার জায়গা নয়। মানে আমি এটা বলতে চাইছি যে হেলথ সাইকোলজিতেও দেখবেন যে বডি অ্যান্ড মাইন্ডের একটা রিলেশনশিপ সেখানে ভীষণভাবে নোটিফাই করা আছে। অর্থাৎ শারীরিক অসুস্থতা সেটা আমাদের মধ্যে কিন্তু মানসিক সমস্যা তৈরি করতে পারে, করবেই এমনটা বলা যায় না, কিন্তু করতে পারে, অ্যান্ড ভাইস ভার্সা। মানসিক সমস্যার কিছু কারণ শারীরিক হতেই পারে। নাও লেট আস মুভ অন। আমরা দেখতে পাচ্ছি এরপর যে একটা মেন্টাল হাইজিন মুভমেন্ট হলো, সেখানে একটা কনসেপ্ট অফ মরাল থেরাপি এলো। সেখানে কিছু মানুষজন এলেন যারা বলতে চেষ্টা করলেন যে একজন মেন্টাল ডিসঅর্ডার আছে এরকম একজন মানুষকে কম্প্যাশন, কাইন্ডনেস এবং ডিগনিটি দিয়ে দেখা উচিত। তার আগে কি করা হতো, যখন ওই ভূত বা ভগবানের জায়গায় রাখা হয়েছিল ব্যাপারটাকে, তখন তাদেরকে চেন দিয়ে বেঁধে রাখা হতো, তাদের হাইজিনের ঠিকঠাক মতন কেয়ার নেওয়া হতো না, মানে এমনকি তাদের ফিজিক্যাল হাইজিনেরও কেয়ার নেওয়া হতো, এবং অনেক অনেক ইনহিউম্যান উপায়ে তাদের ট্রিটমেন্ট করা হতো। মাথায় ফুটো ফুটো করে দেওয়া হতো, মনে করা হতো যে দুষ্ট আত্মা ঢুকেছে ওর মধ্যে, সেই ফুটোটা দিয়ে বেরিয়ে যাবে। বুঝতেই পারছেন যে অধিকাংশ ক্ষেত্রে মানুষজন মারা অব্দি যেত। কিন্তু এই সময় থেকে, এই মেন্টাল হাইজিন মুভমেন্টের সময় থেকে মনে করা হতে লাগলো যে না, এরকম ভাবে চিকিৎসা করলে হবে না, তাদেরও একটা অধিকার আছে, একটা সম্মান আছে, তাদেরকে একটা পরিষ্কার কমফর্টেবল এনভায়রনমেন্টে রাখতে হবে, যেখানে তাদের ফ্রিডম অফ মুভমেন্ট থাকবে, এবং যারা একটু একটু ভালো হয়ে উঠছে তাদের একটা কোনো অ্যাক্টিভিটিতে এনগেজ করে দেওয়া, কোনো কমিউনিটিতে তাকে একটা এনগেজমেন্টের জায়গা দেয়া, সেটা করতে হবে। এটা 19th সেঞ্চুরিতে আমরা মোটামুটি দেখে থাকছি through the efforts of Philip Pinel and Jean Esquirel। বিভিন্ন জায়গায় বুঝতেই পারছেন, ইউরোপের বিভিন্ন জায়গায় এবং ইউনাইটেড স্টেটসের বিভিন্ন জায়গায় এই মুভমেন্টটা আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল একটা বিরাট স্প্যান নিয়ে। মানে শুরু হয়েছিল মোটামুটি 19th সেঞ্চুরির হয়তো গোড়ার দিকে, এবং সেটা চলেছিল আর কি, তার একটা এক্সটেনশন চলেছিল। এরপর এলো সাইকোডাইনামিক অ্যাপ্রোচ। যারা আপনারা ক্লিনিক্যাল সাইকোলজি নেন স্পেশাল পেপার হিসেবে বা অ্যাডাল্ট সাইকোলজি নেন,
আমি দেখেছি তাদের একটা বিশেষ কৌতূহলের জায়গা থাকে ফ্রয়েড এবং তার বক্তব্য। ফ্রয়েডকে বিভিন্নভাবে ভীষণভাবে ইউজ করা হয়। ফ্রয়েডের বিভিন্ন ভিউ পয়েন্টস বলুন, তার বিভিন্ন ওপিনিয়ন বলুন, এবং মোস্ট অফ দি টাইম মিস ইন্টারপ্রেট করা হয়। আমরা ঠিক যেভাবে একটা বিষয়কে দেখতে অভ্যস্ত, ফ্রয়েড তার থেকে একদম ভিন্ন কিছু জিনিস আমাদের সামনে প্রেজেন্ট করেছিলেন। তার প্রথমটাই ছিল আনকনশিয়াস মাইন্ড। আমরা যখন এগুলো পড়বো তখন এটা নিয়ে আরো ইলাবোরেট করে পড়বো, কিন্তু দ্য মেইন থিং, যেটা একদম মূল কথা ছিল ফ্রয়েডের, সেটা হচ্ছে আনকনশিয়াস মাইন্ড। মানে আমার মধ্যে এমন একটা অংশ আমি বহন করি যেটা সম্পর্কে আমি নিজেই জানি না, বাট এটা আমার বিহেভিয়ারের মধ্যে এক্সপ্রেসড হয় এবং আমার মেন্টাল ডিসঅর্ডারের একটা অন্যতম ইম্পর্টেন্ট কারণ হতে পারে। এটা টিপিক্যালি সাইকোলজিক্যাল কজেসকে হাইলাইট করে। এখানে খুব বেশি বায়োলজিকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, হয়নি বলবো না, কিন্তু নট ইন দ্য সেন্স অফ ফিজিওলজি। যে ফিজিওলজিক্যাল প্রসেসে যেখানে আমি আমার ব্রেন, নার্ভাস সিস্টেম এবং নিউরোকেমিক্যালস নিয়ে পড়াশোনা করছি, সেই জায়গাটাকে কিন্তু এখানে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। শুধুমাত্র ইনস্টিংক্ট যেখানে বলা হচ্ছে, সেখানে একটা বায়োলজিক্যাল ফোর্সের কথা চিন্তা করা হচ্ছে। তারও পরে এলো হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। হিউম্যানিস্টিক থিওরিস্টরা একটু অন্যভাবে ভাবলেন। অ্যাকচুয়ালি সাইকোডাইনামিক লার্নিং থিওরি, এদের পর কিন্তু হিউম্যানিস্টিক অ্যাপ্রোচটা এসেছিল। এই যে লার্নিং থিওরি অ্যাপ্রোচ এখানে রয়েছে দেখছেন, বা সাইকোডাইনামিক অ্যাপ্রোচ, এই দুটো ক্ষেত্রেই যারা প্রবক্তা ছিলেন তারা বেসিক্যালি ভাবতেন যে হিউম্যান বিং এর বিহেভিয়ার হচ্ছে প্রি ডিটারমাইন্ড, অর্থাৎ পূর্ব নির্ধারিত। কিভাবে? সাইকোডাইনামিকের লোকেরা মনে করতেন যে আমার ভিতরে যে ইনস্টিংক্ট গুলো রয়েছে, ডিজায়ার রয়েছে, যার একটা বায়োলজিক্যাল রুট আছে, সেটাই আমার বিহেভিয়ারকে ডিটারমাইন করে। আর লার্নিং থিওরিস্টরা ঠিক একদম অপোজিট অ্যাঙ্গেল থেকে ভাবতেন। তারা ভাবতেন যে আমাদের যে কি বলবো, এনভায়রনমেন্ট যেটা রয়েছে, এনভায়রনমেন্টে যে স্টিমিউলাস রয়েছে, সেটা আমার বিহেভিয়ারকে ডিটারমাইন করে। ইন দ্য সেন্স, যেমন করে সুইচ দিলে আলো জ্বলে, সেরকমই আমার বাইরে থেকে আমি যখন কোনো স্টিমিউলাস রিসিভ করি, আমার বডি, আমার মাইন্ড সেটাতে রেসপন্ড করে। এবং এই যে কানেকশন বিটুইন মাই দ্য এক্সটার্নাল স্টিমিউলাস অ্যান্ড মাই ইন্টারনাল রেসপন্স, এখানে যদি কোনো এই অ্যাসোসিয়েশনে, এই কানেকশনে, সেখানে যদি কোনো সমস্যা থাকে, দেন অনলি আমার মধ্যে অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখা যাবে। তাদের মতে আমরা যেমন ভাবে নর্মাল বিহেভিয়ার শিখি থ্রু স্টিমিউলাস রেসপন্স অ্যাসোসিয়েশন। আপনারা নিশ্চয়ই যখন সেকেন্ড ইয়ার পড়ছেন, তার মানে আপনারা ফার্স্ট ইয়ারটা পড়ে এসেছেন, যেখানে আপনারা লার্নিং থিওরিজ পড়েছেন। সেই লার্নিং থিওরিজে মূল কথা কি ছিল? কন্ডিশনিং। দু ধরনের কন্ডিশনিং এর কথা আমরা পড়েছি। একটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, আর একটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। কিন্তু দুটো ক্ষেত্রেই আমরা যেটা দেখেছি যে কোনো একটা স্টিমিউলাসের সঙ্গে একটা রেসপন্সের কানেকশন, কোথাও সেটা ইনবিল্ট আর কোথাও সেটা শেপড বাই সাম কনসিকুয়েন্স, যেটাকে অপারেন্ট কন্ডিশনিং এর থিওরিস্টরা, বিশেষ করে স্কিনার, তিনি বলেছিলেন যে রিইনফোর্সমেন্ট।
অর্থাৎ একটা কানেকশন হচ্ছে বিটুইন স্টিমিউলাস অ্যান্ড রেসপন্স, and that response, if it is strengthened by some consequence, তাহলে আমরা সেই রেসপন্সটা বারবার করছি। এবার এইভাবে আমরা যেমন নর্মাল বিহেভিয়ারও শিখছি, সেরকম কিন্তু অ্যাবনর্মাল বিহেভিয়ার, অ্যাবনর্মাল ইন দি সেন্স, অ্যাবনর্মাল কথাটার অর্থটা কি? ডেভিয়েটেড ফ্রম নর্ম অর নর্মাল, যেটা আর পাঁচজনের মতো নয়। তো যদি আমার স্টিমুলাস রেসপন্সের কানেকশন ফল্টি হয়, যদি প্রপার রেসপন্স না করলাম আমি কোনো স্টিমুলাসে, প্রপার ইন দি সেন্স ইট ইজ accepted by most of the members of the society, সেটা আমি যদি না করছি, কেউ কিছু বলতে চান কি? কারো কিছু জিজ্ঞাসা আছে? কারোর একজনের মাইক্রোফোন অন আছে, আমি জিজ্ঞাসা করছি, কারোর কিছু বলতে চান? যার মাইক্রোফোন অন আছে তিনি কি কিছু বলতে চাইছেন? হয়তো শুনছিল না। কাইন্ডলি যদি মিউট করেন নিজেকে তো খুব উপকার হয়। আচ্ছা, বুঝতে পারছেন না। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে লার্নিং থিওরিস্টরা যেটা বলতে চাইলেন যে আমাদের স্টিমিউলাস এবং রেসপন্সের মধ্যে যে কানেকশন, সেটা যদি প্রপার না হয় এবং সেটাই যদি সামহাউ প্রেজড হয়ে বা উৎসাহিত হয়ে গিয়ে সেইটাই যদি মানে সেটা উৎসাহ পেয়ে যায়, সেটা সেই রেসপন্সটা কোনো রকম ভাবে বাইরের থেকে, তাহলে কিন্তু সেই ফল্টি কানেকশনটাই আমরা অ্যাকুয়ার করে নিই, আমরা শিখে নিই ভুলভাল জিনিস, এবং সেই ফল্টি লার্নিংটাই অ্যাবনর্মাল বিহেভিয়ার। হিউম্যানিস্টিক থিওরিস্টরা এই দুটোর কোনো জায়গাতেই গেলেন না। ও, এখানে একটা কগনিটিভ অ্যাপ্রোচও আছে, যেটা বলছে যে কগনিটিভ অ্যাপ্রোচ ইজ লেস মেকানিক্যাল দ্যান পিওর লার্নিং অ্যাপ্রোচ। কগনিটিভ অ্যাপ্রোচে যেটা ফোকাস করা হচ্ছে, সেটা বলা হচ্ছে যে বিফোর উই ডু সামথিং উই থিঙ্ক সামথিং। অর্থাৎ আমি যে কাজ করছি সেখানে আমার একটা চিন্তার ভূমিকা থাকছে, আমি শুধুমাত্র মেকানিক্যালি কোনো একটা স্টিমুলাসে রেসপন্ড করছি না। আপনাদের গ্রুপে যদি এই ইনি থাকেন, এই জুয়েলি নাগ, এনাকে কাইন্ডলি একটু বলুন নিজেকে মিউট করতে, না হলে তো প্রত্যেকেরই ডিস্টারবেন্স হচ্ছে। কেউ যদি এটা একটু বলেন খুব উপকার হয়। হ্যাঁ, উনি কি? আচ্ছা, লেফট দ্য মিটিং, ঠিক আছে, তবুও একরকম। তো হ্যাঁ, যেখানে আমি ছিলাম যে কগনিটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে যেটা হচ্ছে যে লার্নিং অ্যাপ্রোচে যেটা বলা হচ্ছে যে ফল্টি কানেকশন বিটুইন স্টিমিউলাস অ্যান্ড রেসপন্স, কগনিটিভ অ্যাপ্রোচেই আরেকটু পিছিয়ে গিয়ে বলা হচ্ছে যে সেখানে বিফোর এনি রেসপন্স দেয়ার ইজ আ কাইন্ড অফ ফল্টি থিঙ্কিং। সেই থিঙ্কিংটার কিরকম নেচার? ডিস্টর্টেড অ্যান্ড সেলফ ডিফিটিং থিঙ্কিং, যেখানে আমি নিজেকে একটা হেরে যাওয়া জায়গায় দেখছি এবং যেটা বিকৃত, অর্থাৎ একজন কেউ আমাকে দেখে না হেসে মুখ ঘুরিয়ে চলে গেল, আমি ভাবলাম যে আমারই দোষ, আমি লোকটা খুব খারাপ, সেই জন্য এই মানুষটা আমাকে দেখে না হেসে মুখ ঘুরিয়ে চলে গেল। ব্যাপারটা তো নাও হতে পারে, কিন্তু ব্যাপারটা এমনও হতে পারে যে তার নিজেরই কোনো সমস্যা রয়েছে, সেজন্য সে আমাকে লক্ষ্যই করলো না। কিন্তু আমার ডিস্টর্টেড থিঙ্কিং বলল যে
কিছু একটা হয়েছে, ও আমাকে অ্যাভয়েড করে গেল। এটা আমাদের হামেশাই হয়, কিন্তু এমন নয় যে সবসময় একদম ফুললি ব্রোকেন কোনো মানুষের ক্ষেত্রেই ডিস্টর্টেড থিঙ্কিংটা হচ্ছে। এটা আমার আপনার মধ্যেও হয়। পার্থক্য কোথায় থাকে? আমাদের মধ্যে জিনিসটা কম মাত্রায় হয়। বেসিক্যালি আমরা এই ধরনের চিন্তাগুলোকে ওভারকাম করি, ইগনোর করি, বা কনফ্রন্ট করে জেনে নিই যে ব্যাপারটা কি, তুমি যে আমায় দেখে কথা বললে না, তুমি কি আমাকে ইগনোর করছো, অ্যাভয়েড করছো? সে হয়তো বললো না না, এরকম কোনো ব্যাপার নয়, আমার নিজের এই সমস্যা আছে। তো উই ক্যান সলভ দ্যাট, উই ক্যান অ্যাডজাস্ট টু দ্যাট সিচুয়েশন, এগুলো। কিন্তু যারা সো কল্ড, যাদেরকে আমরা বলছি অ্যাবনর্মাল বা প্যাথোলজিক্যাল, তারা এই ডিস্টর্টেড থিঙ্কিং থেকে বেরোতে তো পারেন নাই, সেটা তাদের ডেইলি লাইফকে একটা ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে, এবং গ্র্যাজুয়ালি তারা অনেকখানি ম্যালঅ্যাডজাস্টমেন্টে ঢুকে যায়। এতক্ষণ যে যে জিনিসগুলো আলোচনা করলাম, এই সাইকোডাইনামিক অ্যাপ্রোচ বলুন, বা লার্নিং থিওরি অ্যাপ্রোচ বলুন, বা কগনিটিভ অ্যাপ্রোচ বলুন, কগনিটিভ অ্যাপ্রোচটা হয় ততটা নয়, কিন্তু সাইকোডাইনামিক বা লার্নিং থিওরি অ্যাপ্রোচের ক্ষেত্রে প্যাথোলজিটা খানিকটা ডিটারমাইন্ড বাই এক্সটার্নাল এজেন্সি হয়ে যায়, অলমোস্ট লাইক প্রিমিটিভ থিঙ্কিং, যে ওখানে তখন ভাবা হতো একটা সুপার ন্যাচারাল এজেন্সি, এখানে নিজেকেই মনে করা হয় সেই এজেন্সি। কিন্তু ব্যাপারটা এমন জায়গায় রাখা হয় যে এরকম ভাবা হয় যে আমারই চিন্তা বা আমারই ইনস্টিংক্ট বা আমারই লার্নিং আমাকে ম্যালঅ্যাডজাস্টমেন্টের দিকে নিয়ে যাচ্ছে, এবং এগুলো আগে ঘটে, মানে এগুলো আগের থেকে প্রেজেন্ট আছে বলেই আমি ম্যালঅ্যাডজাস্টেড হয়ে যাচ্ছি, ডিটারমাইন্ড বাই সাম আদার ফ্যাক্টরস। এই ভিউ পয়েন্টটাকে আমরা বলি ডিটারমিনিস্টিক থিওরি বা ডিটারমিনিস্টিক ভিউ পয়েন্ট, এরকম। ঠিক তার অপোজিটে যেটা থাকে সেটা হলো ফ্রি উইল, স্বাধীন ইচ্ছা। এই যে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ, বা আপনারা এক্সিস্টেন্সিয়াল অ্যাপ্রোচও করবেন, এক্সিস্টেন্সিয়ালের থেকে আমি হিউম্যানিস্টিকটাকে বেশি বলবো, সেখানে তারা মনে করলেন যে মানুষ বাই নেচার গুড, তারা ভালো, তাদের মধ্যে ক্যাপাসিটি আছে ফর সেলফ ডিরেকশন, তাদেরকে কেউ এরকম ভাবে কন্ট্রোল করতে পারে না, বা তাদের বিহেভিয়ার কেউ ডিটারমাইন করতে পারে না। They are very much self-sufficient, capable of self-direction, এবং তাদের মধ্যে যে পোটেনশিয়াল গুলো রয়েছে সেটা তারা রিয়ালাইজ করতে পারে, if they want to। আমার মধ্যে যে ক্ষমতা রয়েছে সেটাকে আমি দরকার হলে আমি উপলব্ধি করতে পারি, সেই ক্ষমতাও আমার মধ্যে, সেই ক্ষমতাকে উপলব্ধি করার ক্ষমতাও আমার মধ্যে রয়েছে। ব্যাপারটা কিরকম, যে আমি একটা কিছু পোটেনশিয়াল, কিছু সেলফ ডিরেকশন ক্যাপাসিটি, এগুলো নিয়ে আই এম কনফ্রন্টিং আ পার্টিকুলার এনভায়রনমেন্ট, এবং সেখানে বিভিন্ন রকম ইন্টারাকশনের মাধ্যমে আমি কিন্তু নিজের একটা রাস্তা খুঁজে পাচ্ছি, এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অথেন্টিসিটি, এইগুলোর দিকে এগিয়ে যাচ্ছি। অথেন্টিসিটি মানে জেনুইননেস, আমি যা মনে করছি আমি সেই জিনিসটাই কমিউনিকেট করছি। ইফ আই এম রং, আমি সেটা অ্যাডমিট করতে পারছি যে আমি ভুল করছি। একজন মানুষ যে কিনা এই সেলফ ডিরেকশনটা নিতে পারে বা করতে পারে, তার কিন্তু কোনো রকম অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হওয়ার কথা নয়। এই মত অনুযায়ী যারা ম্যালঅ্যাডজাস্টেড, তাদের মধ্যে এই ক্যাপাসিটি গুলো তারা রিয়ালাইজ করতে পারছেন না, সামহাউ তারা আইসোলেটেড হয়ে যাচ্ছেন ফ্রম দেয়ার রিয়াল সেলফ। এখানে থেরাপিস্টের বা কাউন্সিলরের কাজ হয় সেই সেই তার মধ্যে সেই সেন্স অফ
অথেন্টিসিটি এবং সেন্স অফ রিয়েলাইজেশনটাকে ফিরিয়ে আনা। তো এটা এইগুলো গেল আপনার বিভিন্ন ভিউ পয়েন্ট, যেগুলো আপনার অ্যাবনর্মাল বিহেভিয়ারকে এক্সপ্লেন করতে পারে। আমরা ইউনিট 2 তে চলে আসছি, যেখানে আমরা ক্লাসিফিকেশন অফ সাইকোপ্যাথোলজি দেখব অ্যাকর্ডিং টু DSM-4 TR। এই যে DSM-4 TR, এই যে শব্দবন্ধ যেটা, এটার একটা এক্সপ্লেনেশন আছে। সেখানে যাওয়ার আগে আমি বলে দিই, এই যে DSM-4 TR এই যে বিষয়টা, এটা কিন্তু একটু ব্যাকডেটেড। এখন এটার বদলে DSM-5 TR অলমোস্ট এসে গেছে। 5 তো এসেইছে, 5 TRও এসে গেছে। এবার আমরা জেনে নিই যে এই DSM ব্যাপারটাই বা কি, আর 4টাই বা কি, TRটাই বা কি। সেটা জানতে গেলে আমাকে একটু ক্লাসিফিকেশন ব্যাপারটা সম্পর্কে জানতে হবে, যেটা বাংলায় বললে আমি বলবো শ্রেণীকরণ। অর্থাৎ আমার কাছে দুজন মানুষ এসছে, দুজনেই ম্যালাডজাস্টেড, কিন্তু দুজন মানুষ তো কখনোই এক হতে পারেন না, তাদের ম্যালাডজাস্টমেন্টের নেচারও এক হতে পারে না। তো হাউ টু আইডেন্টিফাই দেম, হাউ টু ডিফারেন্সিয়েট দেম, সেটার জন্য যেটা প্রয়োজন একটা সবার কাছে অ্যাকসেপ্টেড একটা ক্লাসিফিকেশন, একটা শ্রেণীকরণ। যে কোনো কিছু শুধুমাত্র যে মানসিক অসুস্থতার শ্রেণীকরণ হয় এমনটা কিন্তু নয়, যে কোনো ব্যাপারেরই শ্রেণীকরণ হয়, আমরা সবাই খুব ভালো মতো জানি। স্টার্টিং ফ্রম আওয়ার এডুকেশন লেভেল টু আওয়ার ইকোনমিক্যাল লেভেল, এভরিথিং উই ক্যান ক্লাসিফাই। সেরকম ভাবেই আমরা আমাদের মেন্টাল ডিসঅর্ডারটাকেও ক্লাসিফাই করতে পারি। এখানে একটা সায়েন্টিফিক কনটেক্সটের একটা প্রেজেন্স থাকে, যেটা আমাদের একটা নোমেনক্লেচার মানে একটা নামের সাহায্যে একটা পার্টিকুলার কন্ডিশনকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। এই ক্লাসিফিকেশনের পারপাস কি? ফার্স্ট অফ অল কমিউনিকেটিং ফাইন্ডিংস about a particular disease among clinicians। 1 নম্বর ডাক্তার আর 2 নম্বর ডাক্তারের মধ্যে একটা রোগীকে নিয়ে আলোচনা করতে গেলে কিছু কমন ল্যাঙ্গুয়েজের দরকার হয়, কিছু কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজের দরকার হয়। এই ক্লাসিফিকেশন সেটাতে হেল্প করে। নাম্বার 2, যেহেতু আমি একটা পুরো কন্ডিশনকে ক্লাসিফাই করছি, আইডেন্টিফাই করছি, যে যে ফ্যাক্টরগুলো এই কন্ডিশনটা ডেভেলপ করতে সাহায্য করছে, সেটা হতে পারে বায়োলজিক্যাল, সেটা হতে পারে সাইকোলজিক্যাল, সেটা হতে পারে সোশ্যাল। সেই ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করা এর উদ্দেশ্য। অর্থাৎ আমি যখন একটা কন্ডিশনকে আইডেন্টিফাই করছি, আমি এর অ্যালাইড ফ্যাক্টরসগুলোকেও আইডেন্টিফাই করছি, এবং সেই ফ্যাক্টরসগুলো আমাকে যখন আইডেন্টিফাইড হচ্ছে, তখন আমার কাছে একটা অপরচুনিটি থাকছে অ্যাজ ক্লিনিশিয়ান, যাতে আমি এগুলোকে কন্ট্রোল করতে পারি। সো ক্লাসিফিকেশন হেল্পস ইন দ্যাট অলসো। নাম্বার 3 কি? ডিফারেন্ট প্যাটার্নস অফ অ্যাবনর্মাল বিহেভিয়ারকে একটা যদি আমি সিম্পল ওয়েতে বুঝতে চাই, কম্প্রিহেন্ড করতে চাই, ক্লাসিফিকেশন হেল্পস ইন দ্যাট। নাম্বার 4 কি? ক্লিনিশিয়ানরা এই আইডেন্টিফিকেশনের সাহায্যে কোনো একজন পেশেন্টের বিহেভিয়ারকে প্রেডিক্টও করতে পারেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরা যাক একজন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের পার্সন, তাকে আমি ফার্স্টে আইডেন্টিফাই করছি ফ্রম হিজ সিমটমস অ্যান্ড দ্য ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ সিমটমস। তার থেকে আমি কেস হিস্ট্রি নিচ্ছি, ইন্টারভিউ করছি, তার মেন্টাল স্ট্যাটাস আমি এক্সামিন করছি, এভরিথিং আই এম ডুইং
এবং শেষে বলছে যে এর আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু এই ক্লাসিফিকেশন সিস্টেম এর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে। অ্যাট দি সেম টাইম আমি এটাও বলতে পারছি যে যদি এই কন্ডিশনটাকে চিকিৎসা না করা হয় তাহলে ভবিষ্যতে তার মধ্যে এইগুলো দেখা যাবে, সেটাও আমাকে হেল্প করছে এই ক্লাসিফিকেশন। যেহেতু আমি ক্লাসিফিকেশনটা করে নিচ্ছি সেহেতু আমি বলতে পারছি ইন ফিউচার এই পার্টিকুলার ক্যাটাগরির কি হবে। আর লাস্টলি এটা আমাকে রিসার্চ করতেও হেল্প করছে। আইডেন্টিফাই পপুলেশনস উইথ সিমিলার প্যাটার্নস অফ অ্যাবনর্মাল বিহেভিয়ার। একজন ওসিডি তো নেই, আরো অনেক ওসিডি অনেক জায়গায় রয়েছে। তো আমি যখন যদি তাদেরকে নিয়ে রিসার্চ করতে চাই তো এই ক্লাসিফিকেশন আমাকে হেল্প করবে তাদের সকলকে আইডেন্টিফাই করতে এবং তাদের সকলকে অন্য আর একটা প্যাটার্ন যেমন স্কিজোফ্রেনিয়া বা প্যারানোইয়া থেকে তাদেরকে ডিফারেন্সিয়েট করতে। যার জন্যে আপনারা যখন এরপর ডিজিজগুলো নিয়ে পড়বেন দেখবেন সেখানে যেমন একটা ডায়াগনোসিসের ক্রাইটেরিয়া আছে তেমনি একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, অর্থাৎ কি কি হলে লোকটা স্কিজোফ্রেনিয়া হয়েছে বলে মনে করা হবে এবং কি কি সেখানে থাকবে না, কি কি কন্ডিশন না হলে সেটা স্কিজোফ্রেনিয়া। দুটোই কিন্তু একটা ডায়াগনোসিসের মধ্যে পড়ে। নেক্সট হলো কি কি ভাবে সাইকোপ্যাথোলজিকে ক্লাসিফাই করা যায়। এখানে আমরা তিন ধরনের ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করছি। প্রথমটা হচ্ছে ক্যাটেগরিক্যাল অ্যাপ্রোচ, যেটা ক্রেপলিন একজন সাইকিয়াট্রিস্ট উনি এটা বায়োলজিক্যাল বা মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে বলেছিলেন। তিনি একটা সেট অফ পজিটিভ ফ্যাক্টরসকে আইডেন্টিফাই করেছিলেন যেটা অন্য ফ্যাক্টরের সঙ্গে ওভারল্যাপ করবে না, একটা ডিফাইনিং ক্রাইটেরিয়া তিনি জেনারেট করেছিলেন এবং তিনি মনে করতেন যে প্রত্যেকেই এই ক্যাটাগরির মধ্যে যারা থাকবে তারা প্রত্যেকেই এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া মিট করবে। এবং এটা মনে করা হতো ক্যাটেগরিক্যাল অ্যাপ্রোচের মেন গল্পটাই ছিল কোয়ালিটেটিভ ডিফারেন্স, অর্থাৎ schizophrenia quality of behavior is different from that of obsessive compulsive disorder. এটা difference in kind rather than a difference in amount. পরবর্তীতে এই ভাবনাটা বর্জন করা হয়, রিজেক্ট করা হয়। তার কারণ কি সেটা পরে বুঝবেন। নেক্সট যে ক্যাটাগরিটা আসছে বা স্ট্র্যাটেজিটা আসছে যেটা কিনা আমাদের ক্লাসিফিকেশনের ফিল্ডে রয়েছে আর কি, সেটা হলো ডাইমেনশনাল অ্যাপ্রোচ। সেটা সেকেন্ড স্ট্র্যাটেজি ইন হুইচ উই নোট the variety of cognitions, moods and behavior with which the patient presents and quantify on them on a scale. এই প্রথম এখানে কোয়ালিটির বদলে কোয়ান্টিটির কথা এলো এবং মনে করা হতে লাগলো যে যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স একজন অ্যাবনর্মাল মানুষের মধ্যে থাকছে সেগুলো কিন্তু একজন নর্মালের মধ্যেও থাকতে পারে। দ্য ডিফারেন্স ইজ অনলি ইন কোয়ান্টিটি। এবং সেটাকে বোঝার জন্য একটা স্কেল জাতীয় ব্যাপারের ব্যবহার করা হতে লাগলো, যেখানে একটা পার্টিকুলার ইন্টেন্সিটি 1 থেকে 10 অবধি ভাবে প্রেজেন্ট করা যায়, অর্থাৎ যেখানে একটা হয়তো মিনিমাম আর 10টা হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্স। এই যে যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, সিভিয়ারলি অ্যাংশিয়াস একজন পেশেন্টকে যদি বোঝাতে যাই তাকে আমি 10 দেবো, মডারেট হলে 5, মাইল্ড ম্যানিক হলে হয়তো 2। এইভাবে আমি বিভিন্ন রকম ইমোশনাল ফাংশনিং এর মডারেটলি ডিপ্রেসড মানে অর্থাৎ এখানে 3 রকম ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হচ্ছে, যেখানে 1টা মিনিমাম এবং 10টা ম্যাক্সিমাম। এবং এইভাবে আমি কোয়ান্টিফিকেশনের সাহায্যে তার বিভিন্ন রকম ইমোশনাল ফ্লাকচুয়েশনকে একটা জায়গায় এনে ফেলতে পারি, যেখানে তার অ্যাংজাইটি খুব বেশি, ডিপ্রেশন মাঝামাঝি এবং ম্যানিক বিহেভিয়ার কম।
এটা আমাকে একটা লোককে আরো বেটার ভাবে বুঝতে হেল্প করছে। একটা কন্টিনিউয়াস ডাইমেনশনে ফেলে আমি একটা লোককে বুঝতে চাইছি। থার্ড অ্যাপ্রোচ যেটা, সেটা হচ্ছে প্রোটোটিপিক্যাল অ্যাপ্রোচ। এটা প্রথম দুটো অ্যাপ্রোচের অল্টারনেটিভ হিসেবে এটাকে নেওয়া হয়। এখানে বলা হয় যে সব ধরনের মেন্টাল ডিসঅর্ডারেরই কিছু না কিছু ওভারল্যাপিং ক্যারেক্টারিস্টিক্স আছে, আর কিছু কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে। তো সেই ইউনিক অ্যান্ড এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আগে আইডেন্টিফাই করা হয়, এবং তার মধ্যে কিছু নন এসেনশিয়াল ভেরিয়েশনসকেও কখনো কখনো ইনক্লুড করা হয়, যেটা কিনা যতটা ইনক্লুড করলে সেই ক্লাসিফিকেশনটা চেঞ্জ হবে না, এবং সেইভাবে একটা ক্লাসিফিকেশনকে প্রেজেন্ট করা হয়। এই অ্যাপ্রোচে ক্লাসিফাইং দ্য ডিসঅর্ডার বাই ডিফারেন্ট পসিবল ফিচার্স অর প্রপার্টিজ, তার বেশিরভাগটা মিললেই কাজ চলে যায়। ক্যাটেগরিক্যালি কি বলছিল যে একদম কাঁটায় কাঁটায় এইগুলো থাকতে হবে, এইগুলো থাকবে না। তো যেগুলো ঠিক থাকবে ওইগুলো সবকটা মিললে তবে আমি একজনকে ওই পার্টিকুলার আইডেন্টিফিকেশনটা দিতে পারি। প্রোটোটিপিক্যাল অতটা শক্ত করা গোছের ব্যাপার নয়, সেখানে একটা ফ্লেক্সিবিলিটির জায়গা রয়েছে। অর্থাৎ 6টা এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স, তার মধ্যে 4টে মতো মিললেই আমি সেই লোকটাকে ওই পার্টিকুলার ইয়েতে ক্যাটেগরিতে আমি ইনক্লুড করতে পারি। তো এই হলো মোটামুটি ক্লাসিফিকেশনের অ্যাপ্রোচ। এবং এখানেও একটা হিস্ট্রি আছে, মানে সাইকোপ্যাথোলজির যেমন একটা হিস্ট্রি আছে, তেমনি তার ক্লাসিফিকেশনেরও কিন্তু একটা হিস্ট্রি আছে। দেখুন এখানে প্রথমেই যেটা বলা হয়েছে যে সব থেকে এনশিয়েন্ট ক্লাসিফিকেশন কি ছিল, সেনাইল ডেটেরিওরেশন, অর্থাৎ বয়সকালীন যে অসুবিধাগুলো মানুষের হয়, যে অবনতি ঘটে, মেলাঙ্কোলিয়া বিষণ্ণতা, এবং হিস্টিরিয়া, যেখানে একটা ড্রামাটিক কিছু বিহেভিয়ার কিছু মানুষের দেখা যায়। ইন্ডিয়ান সিস্টেমে যদি আমি দেখি, সেখানে সব থেকে ওল্ডেস্ট সিস্টেমেটিক ক্লাসিফিকেশন ছিল আয়ুর্বেদাতে। গ্রিক ফিলোসফার হিপোক্রেটিস তিনি প্রথম মেন্টাল ইলনেসকে ডিলিরিয়া, ম্যানিয়া, প্যারানোইয়া, হিস্টিরিয়া, মেলাঙ্কলিয়া এইগুলোতে ক্লাসিফাই করেন, এবং তার মতবাদ ছিল, তিনি খুব গ্রস ওয়েতে যদিও দেখেছিলেন, কিন্তু তিনি প্রথম বডিলি কন্ডিশনের সঙ্গে এই ক্লাসিফিকেশনটাকে রিলেট করতে চেষ্টা করেছিলেন, এবং 4টে বেসিক টেম্পারামেন্ট উনি আইডেন্টিফাই করেছিলেন, যার সঙ্গে 4-5 ধরনের মানসিক রোগ জড়িত ছিল। তারপর পিনেল প্রথম মডার্ন সাইকিয়াট্রিক ক্লাসিফিকেশন নিয়ে এলেন, যেখানে নার্ভাস সিস্টেমের ফাংশনাল ডিসঅর্ডারগুলোকে উনি আইডেন্টিফাই করলেন, ডিমেনশিয়া, ম্যানিয়া, মেলাঙ্কলিয়া, ইডিওটিজম। ডিমেনশিয়া হচ্ছে আপনার সেনাইল ডিটেরিওরেশনের মতো, মেলাঙ্কলিয়া তো বললাম, ম্যানিয়া ঠিক মেলাঙ্কলিয়ার অপোজিট, এবং ইডিওটিজম মানে যাদেরকে পরে আমরা কি বলবো, মেন্টালি রিটার্ডেড বলবো। তারপর এলেন কালবাম, লুডউইগ কালবাম, তিনি অর্গানিক অ্যান্ড নন অর্গানিক মেন্টাল ডিসঅর্ডারের কথা বললেন। এমিল ক্রেপলিন প্রথম ক্লিনিক্যাল ফিচার্স অফ ডিসঅর্ডারকে নিয়ে কথা বললেন, এবং ক্লাসিফিকেশন সেইভাবে করার চেষ্টা করলেন। তার প্রাইমারি ক্লাসিফিকেশন ছিল ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস অ্যান্ড ডিমেনশিয়া প্রিকস বা প্রিকসে, অর্থাৎ যেটাকে আমরা পরে স্কিজোফ্রেনিয়া বলবো। গ্লিউলার তিনি ক্রেপলিন অ্যান্ড মেয়ারিয়ান অ্যাপ্রোচকে মাভেরিয়ান অ্যাপ্রোচকে একসঙ্গে করলেন। মাভেরিক বলে একজন যে ইয়ে ছিলেন সাইকিয়াট্রিস্ট, এই দুটো অ্যাপ্রোচকে কম্বাইন করে তিনি সাইকোপ্যাথোলজিক্যাল প্রসেসের বেসিসে মেন্টাল ডিসঅর্ডারকে
ক্লাসিফাই করতে চেষ্টা করবে। দুটো পার্টিকুলার এবং প্রমিনেন্ট ক্লাসিফিকেশন সিস্টেমকে আমরা এই মুহূর্তে ব্যবহার করে থাকি, একটা হলো আইসিডি, একটা হলো ডিএসএম। আইসিডির পুরো ফর্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ক্লাসিফিকেশন অফ ডিজিজেস অ্যান্ড রিলেটেড হেলথ প্রবলেমস। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পাবলিশ করে। এর ফার্স্ট ভার্সন ICD-1 পাবলিশ হয়েছিল 1900-এ। এই মুহূর্তে দাঁড়িয়ে ICD-11 11তম সংস্করণ রয়েছে, যার মধ্যে এমনকি যেহেতু এটা 2023 সালের সংস্করণ, এখানে কোভিড-19 উল্লেখ রয়েছে, তার ভ্যাকসিন, SARS-CoV-2 সাবটাইপস, এগুলো সমস্ত রয়েছে। এবং একটা নেম চেঞ্জ হয়েছে, এমপক্স এখানে ইন্ট্রোডিউসড হয়েছে, যেটা কিনা মাঙ্কি পক্সের সিমিলার কন্ডিশন বলে ধরা হবে। কাজেই বুঝতে পারছেন যে এই যে সিস্টেমগুলো, ক্লাসিফিকেশন সিস্টেম, এগুলো কেবলমাত্র যে আমার শারীরিক আর মানসিক অবস্থাকে কনসিডার করে শুধু তাই নয়, আমার এনভায়রনমেন্ট, আমার পারিপার্শ্বিক অবস্থা, এই সমস্তগুলো জিনিসকেও কিন্তু এর মধ্যে ইনক্লুড করে। আর একটা ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল ক্লাসিফিকেশন সিস্টেম আমরা পড়ি, আমরা তো একটু আমেরিকা প্রেমী, সেজন্য আমরা সবকিছুতে একটু আমেরিকার টাচ না থাকলে আমাদের মন খারাপ হয়ে যায়। তো ডিএসএম, যেটা ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার্স, এটা পাবলিশ করেছিলেন আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন। এরও কিন্তু এখন ভার্সন যেটা চলছে, এই যে বললাম 5 TR, যদিও আপনাদের যে ইগনুর মেটেরিয়ালটা রয়েছে সেখানে 4 TR এর অবধি করে থামানো আছে। আমি ইগনুর নতুন মেটেরিয়াল খুব একটা হাতে পাইনি। আমার লাস্ট অবশ্য আমি যা পেয়েছিলাম মোটামুটি গত বছর, তখন ওই 4 TR এই ব্যাপারটা আটকে ছিল। এটা আপনারা আমাকে একটু মানে আলোকপাত করবেন আর কি, যে এখন এখনো 4 TR-ই আছে। আমি রিসেন্ট বই পেয়েছি, এখনো সেমই আছে। হাই, তাহলে আমি আপনাদেরকে যেটা অ্যাডভাইস করব, যে পরীক্ষায় লেখার জন্য বা অ্যাসাইনমেন্ট করার জন্য 4 TR ঠিক আছে, কিন্তু আপনারা প্যারালালি একটু 5 টাইপগুলো পড়বেন। বাজারে ভীষণভাবে অ্যাভেলেবল, হার্ড কপি পাওয়া যায়, সফট কপি পাওয়া যায়। DSM-5 দিয়ে গুগলে সার্চ করলেই হাজার একটা সফট কপি আপনার সামনে চলে আসবে। DSM-5-এর সফট কপি আছে, 5-এর যে সিনপসিস, অর্থাৎ 5টা বেশ ইলাবোরেট, আর একটা শর্টার ভার্সনও হয়, তার সফট কপি আছে, সব পেয়ে যাবেন। যখন এক্সামে লিখবো তখনও কি 5-ই লিখবো না 4-ই লিখবো? 4 TR-টাই ফলো করবেন, যেহেতু আপনাদের ওইটাই তো বললাম এক্ষুনি, যে পরীক্ষার জন্য 4 TR ঠিক আছে, কারণ কোয়েশ্চেন হয়তো আপনাকে 4 TR-এর বেসিসেই দেবে। বুঝেছেন ব্যাপারটা? কিন্তু আপনি আপনার নলেজ আপডেশনের জন্য 5 পড়তেই পারেন। আর যদি লেখেনও 5, তাহলে 4 TR মেনশন করে 5-এ যাবে, তাহলে আর কাটাকাটির ব্যাপার থাকে না। এই 4 TR-টা দেখুন, আজ থেকে 24 বছর আগে তৈরি আর কি, 2000 সালে 4 TR-টা এসেছিল, অনেক কাল হয়ে গেছে। তার মধ্যে একটা গোটা ভার্সন চেঞ্জ হয়ে গেছে, 5th এডিশন চলে এসেছে DSM-এর, এবং তারও টেক্সট রিভিশন। TR কথাটার মানে হচ্ছে টেক্সট রিভিশন, অর্থাৎ মানে ক্লাসিফিকেশন সেম, খালি একটু ভাষার পরিবর্তন। তো সেটাও সেম থাকছে, মানে সেটাও চলে এসছে। কাজে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কিন্তু ক্লাসিফিকেশন। খেয়াল করে এই জিনিসগুলো, এই ICD-11 আপনি সফট কপি, হার্ড কপি এখানে যা হোক পেয়ে যাবেন। মানে যখন প্র্যাকটিস করবেন, ধরুন, বা কখনো যদি প্র্যাকটিক্যাল জায়গায় আপনাকে যেতে হয়, তাহলে কিন্তু ওই এইখানটায় আটকে থাকলে হবে না। তখন যাবেন যেখানে আপনারা ইন্টার্ন করবেন, দেখবেন তারা আপনাদের অবশ্যই হেল্প করে দেবেন। তারা কেউ 4 TR-এ পড়ে থাকেন না, তারা ওই 5 TR এইগুলোকেই কনসিডার করে।
এইখানে কি হয়, এটা যেহেতু প্রোটোটিপিক্যাল অ্যাপ্রোচ, ডিএসএমটা হচ্ছে টিপিক্যালি প্রোটোটিপিক্যাল অ্যাপ্রোচ, যেটা থার্ড ইয়েতে পড়লাম ক্যাটেগরিক্যাল অ্যাপ্রোচের মধ্যে। এখানে যেটা করা হয়, 5টা অ্যাক্সিসে বা 5টা ফ্যাক্টরেতে সব ক্যারেক্টারিস্টিক্স গুলোকে ভেঙে রাখা হয় এবং এইটা দেখা হয়, তো আমার কাছে যখন একজন মানুষ আসছে, আমি তখন ওই 5টা অ্যাক্সিসেই ওকে ফেলে দেখছি যে কোন অ্যাক্সিসের কোন জায়গায় ও আছে। আপনি যদি কোনো একটা ডিএসএম 4 বলুন, 5 বলুন, যাই বলুন না কেন, সেখানে দেখেন যেখানে অ্যাক্সিস গুলো ডিসক্রাইব করা আছে, দেখবেন বিভিন্ন অ্যাক্সিসে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল কন্ডিশন গুলো দেওয়া আছে। এবার কোন কন্ডিশন অনুযায়ী একটা লোক কোথায়, ধরুন আপনার কাছে একজন স্কিজোফ্রেনিক এলো যে অ্যাডিক্ট এবং যার স্লাইট মেন্টাল রিটার্ডেশন রয়েছে, তো সে অলরেডি, ইফ আই এম নট মিস্টেকিং, আমি ভুল করতে পারি কারণ এত ওভারল্যাপিং ক্লাসিফিকেশন আছে, খুব সম্ভবত সিভিয়ার সাইকোপ্যাথোলজি গুলো অ্যাক্সেস 2 এবং সাবস্টেন্স অ্যাবিউজ গুলো অন্য আরেকটা কোনো অ্যাক্সেসে থাকে, যেটা আমি মনে করতে পারছি না। তার মানে যদি ধরে নিই সেটা অ্যাক্সেস 3 এবং চাইল্ডহুড ডিসঅর্ডারের মধ্যে মেন্টাল রিটার্ডেশন পড়বে, সেটা ধরুন অ্যাক্সেস 1, তাহলে লোকটাকে আমি অ্যাক্সেস 1 এর একটা পার্টিকুলার পয়েন্টে রাখলাম, অ্যাক্সেস 2 এর একটা পার্টিকুলার পয়েন্টে রাখলাম এবং অ্যাক্সেস 3 এর একটা পার্টিকুলার পয়েন্টে রাখলাম। তার সঙ্গে আমি তার একটা গ্লোবাল ফাংশনিং মেজার করলাম, তাকে সে কত পেল দেখলাম, তারপর আমি তার একটা ক্লিনিক্যাল পিকচার দাঁড় করাতে পারলাম। এই যে কারণে আমি এখানে একটুখানি ফিচার্স অ্যান্ড ভার্সনস অফ DSM-5টা আলোচনা করেছি। দেখুন, DSM-5ও অলমোস্ট 10 বছর আগে এসে গেছে এবং 22 সালে ওটাই লেটেস্ট আরেকটা টেক্সট রিভিশনে এসছে, যেটাকে আমরা DSM-5 TR বলছি। এবং এখানে আমরা দেখছি কিছু না কিছু আপডেটস হয়েছে, কিছু চেঞ্জেস হয়েছে মেন্টাল হেলথ প্র্যাকটিসে, যেটা কিনা এই ক্লাসিফিকেশনে রিফ্লেক্টেড হয়েছে। অ্যাকচুয়ালি আপনাদের DSM-4 TR রাখার একটা কারণ, অন্যতম কারণ হলো DSM-5-এ খুব যে মেজর কিছু চেঞ্জ হয়েছিল তা কিন্তু নয়, কিন্তু তা সত্ত্বেও এদের মধ্যে কিছু সিগনিফিকেন্ট ডিফারেন্সেস আছে। এখানে যেরকম অ্যাসপারজার সিনড্রোম একটা ডেভেলপমেন্টাল কন্ডিশন, অটিজমের সঙ্গে রিলেটেড, সেটাকে একটা রিকনসেপচুয়ালাইজ করা হয়েছে। মানে আগে এই অ্যাসপারজারকে অটিজম স্পেকট্রামে ধরা হতো, DSM-5-এ সেটাকে একটা আলাদা জায়গায় আনা হয়েছে। স্কিজোফ্রেনিয়ায় এর আগে আমরা সাবটাইপস পড়েছি, কিন্তু DSM-5 সেই সাবটাইপসটাকে এলিমিনেট করে দিয়েছে। ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে আগে বিরিফমেন্ট মানে শোক,
হ্যালো।